নিয়মিত সংবাদের পর আমি প্রিমা জামান আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠান চলাকালে আপনারা চাইলে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে যা করতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO, এরপর স্পেস দিয়ে আপনার নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। আজ আমাদের এই আয়োজনে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাজীব আহমেদ। জনাব রাজীব আহমেদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ। জনাব রাজীব আহমেদ, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি নতুন অ্যাসোসিয়েশন আমরা যেটা জানি, এবং এর সভাপতি হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। আপনার কাছে আমি এই অ্যাসোসিয়েশন সম্পর্কে একটু জানতে চাচ্ছি। শুরুতেই এই অ্যাসোসিয়েশন সম্পর্কে যদি আমাদেরকে একটু আপনাদের কার্যবিধি সম্পর্কে বলেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এটি একটি নতুন অ্যাসোসিয়েশন, আর বাংলাদেশে ই কমার্স একটি নতুন ব্যবসা। আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি 2014 সালে নভেম্বর মাসে 8 তারিখে। তার মানে আমাদের মাত্র 8 মাস হয়েছে। 8 মাস হচ্ছে। তো এ পর্যন্ত আমাদের 163টি মেম্বার রয়েছে, এবং আমাদের মেম্বাররা 10টি জেলা থেকে আছে, 10টি জেলাতে আছে। তো কিন্তু বেশিরভাগ সদস্যই ঢাকাতে, এবং ঢাকার বাড়ি চট্টগ্রামে রয়েছে। আমি এই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আসলে ঢাকায় এবং চট্টগ্রামে, এবং আপনারা গত বছর অ্যাসোসিয়েশন শুরু করার পরে চট্টগ্রামেও আপনারা সফর করে এসেছিলেন এর সম্প্রচার এবং প্রসারের জন্য। কিন্তু আপনি যেটা জানালেন এইমাত্র যে 10টি জেলা কেন? আমাদের এতগুলো জেলার মধ্যে এখনো আপনাদের পরিধি এত কম পরিসরে, এটার হওয়ার কারণ কি? আচ্ছা, এখানে একটু আমি বলতে চাই। প্রথমে যেটা, আমরা নতুন একটি অ্যাসোসিয়েশন এবং ই কমার্স নতুন একটি খাত, অর্থনীতির নতুন একটি খাত। তো এর কারণে ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় শহরগুলোর বাইরে এখন পর্যন্ত ই কমার্স তেমন কি বলা যায় যায়নি তেমন। তাই আর আমাদের মেম্বার হতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন আপনার প্রথমে ট্রেড লাইসেন্স লাগবেই, TIN যেটা সেটা থাকা লাগবেই। তো এইসব কারণে দেখা যাচ্ছে যে বড় বড় জেলাগুলোর বাইরে অনেক উদ্যোক্তা হয়তো রয়েছেন যারা কাজ করছেন, কিন্তু তাদের এই ধরনের সীমাবদ্ধতা রয়েছে। এটা একটা বড় কারণ। আর চট্টগ্রামে আমরা চেষ্টা করছি, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, এবং সেখানে আমাদের এখন 13টি মেম্বার রয়েছে। আর চট্টগ্রাম আমরা অ্যাসোসিয়েশন ঘোষণা দেওয়ার পরই মাত্র 12 দিনের মধ্যে চট্টগ্রামে চলে যাই, এবং গত মাসে আবার চট্টগ্রাম গিয়েছিলাম। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসন এবং কম্পিউটার জগৎ মিলে একটি কমার্স মেলা আয়োজন করেছিল মে মাসে। সেখানে আমরা সহযোগিতা করি, এবং একই সাথে চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে একটি ওয়ার্কশপের আয়োজন করি আমরা। আপনি যেটা বলছিলেন যে অন্যান্য জায়গাগুলোতে আসলে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতা উত্তরণের জন্য আপনারা কিভাবে কাজ করছেন যাতে অন্যান্য কোম্পানিগুলো এখানে আসতে পারে, বা এই ক্ষেত্রে আরো লোকজন অগ্রসর হতে পারে, এবং তারা যাতে এই বিষয়গুলো বুঝে যে আসলে ই কমার্সটা কি, এবং এই বিষয়টিকে প্রচারে আপনারা আর কিভাবে কাজ করছেন? আমরা বিভিন্নভাবে প্রচারের ব্যবস্থা করেছি। প্রথম কথা হচ্ছে, আমাদের ই কমার্সের উপর খুব কি বলবো অ্যাক্টিভ একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যার মেম্বার প্রায় 9,500 হয়ে গেছে। কিন্তু যদি আমি ঢাকার বাইরে বলি, সেই ক্ষেত্রে তো আসলে ফেসবুক বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষ ওইভাবে এখনো পরিচিত নয়। সেই ক্ষেত্রে আপনাদের বাংলাদেশে এখন আসলে এই মুহূর্তে ফেসবুক অ্যাকাউন্ট 1 কোটি রয়েছে। আচ্ছা। এবং ঢাকার বাইরেও রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। আর যারা অনলাইনে আমাদের অনলাইন বিক্রি করে আমাদের মেম্বার হবে, তাদের তো অবশ্যই ফেসবুক ওয়েবসাইট এগুলো আছে, নাহলে মেম্বার হবে কিভাবে, তাই না? তো তাই আমরা ফেসবুকে আছি, এবং আমরা মিডিয়া থেকে সাপোর্ট পাচ্ছি। যেমন এই নিয়ে এই মাসেই আমার 4টি টিভি চ্যানেল আসা হলো, এবং পত্রপত্রিকাগুলো আমাদের বেশ ভালো সাপোর্ট দিচ্ছে, আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান সংবাদ এগুলো কভারেজ দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন ই কমার্স অ্যাসোসিয়েশনের যতটুকু আপনি বললেন যে 8 মাসের মতো হয়েছে, এই ক্ষেত্রে কতটুকু লিমিটেশনস বা কতটুকু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের? আমাদের সবকিছু খুব বড় ধরনের সমস্যা রয়েছে। একটি বড় সমস্যা যেটি, সেটা হচ্ছে যে সরকারি মহলে এখন পর্যন্ত ই কমার্সকে আলাদা একটি সেক্টর হিসেবে চিন্তা করার প্রবণতা এখনো কম। তো এটা, এবং অনেকেই আসলে ই কমার্স বলতে মনে করে যে বড় লোকরা কেনাকাটা করবে, অথবা এটি একটি শৌখিন ব্যাপার বা একটি লাক্সারিয়াস ব্যাপার, বিলাসিতার ব্যাপার। এই মাইন্ডসেটটা আসলে চেঞ্জ হওয়া দরকার বাংলাদেশে। কারণ আমরা যদি আমাদের আমেরিকা আর ইউরোপ বাদ দিই, আমাদের যদি প্রতিবেশী ভারতের দিকে তাকাই বা চীনের দিকে তাকাই, চীন ইতিমধ্যে আমেরিকাকে অতিক্রম করে বিশ্বের সর্ববৃহৎ ই কমার্স বাজারে পরিণত হয়েছে, এবং চীনা কোম্পানি যে আলিবাবা, সেটি এখন পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি। তাই ই কমার্স আর কোনো বিলাসিতার ব্যাপার না। এবং চীনে খুব সুন্দর একটি বিষয় ঘটছে, সেটা হচ্ছে যে ই কমার্সের মাধ্যমে গ্রামের লোক, যারা হাজার হাজার গ্রামের লোক, তাদের পণ্য বিক্রি করতে পারছে। তাই গ্রাম থেকে শহরে আসার প্রবণতা কিছুটা হলেও কমে গিয়েছে, সহজলভ্য হচ্ছে, সহজলভ্য হচ্ছে, এবং তাদের জীবিকা হচ্ছে গ্রামে।
এটি কি বলতে পারেন যে চীনা অর্থনীতিতে একটি সত্যিকারের বিপ্লব সাধিত হচ্ছে। গ্রামের মানুষ এখন গ্রামে বসে তাদের উৎপাদিত পণ্য সেবা বিক্রি করতে পারছে। ভারতে এটা গ্রামের পর্যায়ে এখন না হলেও শহরে হয়ে গেছে, এবং ভারতে এই কয়েক মাস আগে দেওয়ালি উৎসবের সময় একটি ওয়েবসাইট একদিনে 600 কোটি রুপি বিক্রি করেছিল। মানে উৎসবকে কেন্দ্র করে ওদের কি উৎসবকে পরিমাণ কেন্দ্র করে, জি। বেচা বিক্রি এবং হচ্ছে। ই কমার্সের আসলে সবচেয়ে বড় যেটা শক্তি সেটা হচ্ছে আপনি যে কোনো পণ্য যে কোনো সময় যে কোনো স্থানে বিক্রি করতে পারছেন যে কারো কাছে, এবং এর ফলে প্রতিদ্বন্দ্বিতা এবং পণ্য সহজলভ্য হওয়ার ফলে সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে আপনার পণ্যের দাম অনলাইনে কমে যাচ্ছে। এবং বাংলাদেশে আমরা জানি যে উৎসবের সময় কিন্তু পণ্যের দাম বেড়ে যায়। তো ই কমার্স যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এবং সারা বাংলাদেশে 64টি জেলা 460টি উপজেলায়, তাহলে ঠিক এই জিনিসটি ঘটবে অদূর ভবিষ্যতে, হয়তো 2 বা 3 বছর লাগবে। আচ্ছা, আপনি চীন এবং ভারতের কথা বলছিলেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশ এত পিছিয়ে কেন? মানে এটার পিছনের রিজনটা আপনার কাছে কি পিছিয়ে মনে হয়? থাকার কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে আমরা অনেক দেরিতে শুরু করেছি। যদিও ই কমার্স ইনফরমালি ভাবে 1999 সালে শুরু হয়েছিল, কিন্তু 2009 সাল পর্যন্ত বাংলাদেশে অনলাইনে লেনদেন করা অবৈধ ছিল। 2009 থেকে কিন্তু এটা বৈধতা পেয়েছে, কিন্তু সত্যিকারের প্রাণের গতি সঞ্চার হয়েছে 2013 সালে, যখন প্রথম ই কমার্স মেলা হয়। এবং 2013 সালে বেশ কয়েকটি ই কমার্স মেলা হয় বাংলাদেশে, এবং এর ফলে সত্যিকারের গতি সঞ্চারিত হয়, এবং 2014তে আমরা তার ইতিবাচক ফল দেখতে পাচ্ছি, এবং তারপরে আমরা অনেকগুলো কোম্পানি একসাথে হয়ে ই কমার্স অ্যাসোসিয়েশন গঠন করি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার পণ্যের ডেলিভারি। আচ্ছা, ডেলিভারি আপনি জানেন যে আমাদের বাংলাদেশে একমাত্র ডাক বিভাগ, সরকারি যে ডাক বিভাগ, তার উপস্থিতি প্রতিটা গ্রামে রয়েছে। আপনি একটা চিঠি দিলে প্রতিটা গ্রামে সেই ডাক বিভাগ যাবে, কিন্তু কুরিয়ার সার্ভিসগুলো যেটা হয় উপজেলা শহরের পরে আর যেতে চায় না। অনেক ক্ষেত্রে অনেক কুরিয়ার সার্ভিসের উপজেলা শহরেও কোনো অস্তিত্ব নেই, উপস্থিতি নেই। জি, তো আপনি আগে পণ্য পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, তারপর আপনার এই সমস্যাটা আমরা দূর করতে পারবো। সেই ক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের সুবিধা চাচ্ছেন বা আপনাদের? আমরা সুবিধা অবশ্যই চাচ্ছি। আমরা দুইটা জিনিস চাচ্ছি। একটা হচ্ছে সরকারি যে ডাক বিভাগ রয়েছে, নীতি নির্ধারকদের কাছ থেকে, যে নীতি নির্ধারকরা যাতে বুঝতে পারেন যেটি সাধারণ মানুষের দরকার, এটি ওই কোনো বিলাসিতার ব্যাপার না, এটা শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখার মতো কিছু নয়। এই জিনিসটা উপলব্ধি করতে হবে, এবং এই জিনিসটা উপলব্ধি করতে পারলে আমাদের বাংলাদেশি ই কমার্সে যে সম্ভাবনা, গ্রামের মানুষের দরকার দুইভাবে। একটা হচ্ছে আপনি জানেন যে গ্রামে আমরা পড়ি যে টমেটো 1 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বেগুন অনেক সময় 20 পয়সা 25 পয়সা কেজিতে বিক্রি হচ্ছে। টেলিভিশনের রিপোর্টেও দেখি, পত্রিকাতেও আসে। কিন্তু যদি অনলাইনে এই ব্যবস্থাটাকে আমরা গড়ে তুলতে পারতাম, বা সরকার যদি একটু উদ্যোগ নিত, তাহলে কিন্তু সেই জিনিসটা হতো না। আপনার কৃষি পণ্য যদি ফেসবুক হোক, ওয়েবসাইট হোক, যেভাবে হোক অনলাইনের মাধ্যমে ঢাকায় আসতো, তাহলে কৃষকের ন্যায্য মূল্য কিছুটা হলেও নিশ্চিত করা যেত। আবার গ্রামের মানুষ যারা রয়েছে তাদের কিন্তু সাধারণ যে জিনিসগুলো, বই, ওষুধ, কাপড়, এগুলো দরকার। আপনি শহরে যেখানে যাচ্ছেন 1 কিলোমিটার হাঁটলে হয়তো 10টা শপিং মল পাচ্ছেন, গ্রামে আপনি মাইলের পর মাইল হাঁটলেও এরকম শপিং মল পাওয়াটা এমন একটা ওষুধের দোকান পাবেন না যেখানে 1000 রকমের ওষুধ আছে। জি, আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছিলাম, যে যেহেতু সরকারি নীতি নির্ধারকদের কথাও বলছিলেন, এই ক্ষেত্রে তো কোনো বিধিমালা এখন পর্যন্ত বা আইন কানুন এই সেক্টরটি নিয়ে তৈরি হয়নি। এই ক্ষেত্রে আপনারা কি চাচ্ছেন না যে এই জায়গা থেকে? এবং সরকারে আমরা আইসিটি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, মহিলা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকেও গিয়েছি আমরা। তো এই বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা গিয়েছি, এবং সরকারের নীতি নির্ধারকদের কাছে যেটা বলার চেষ্টা করছি বারবার, যে ই কমার্স বাংলাদেশে যেভাবে বেড়ে উঠছে সেটাই অনেকটা অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত ভাবে। এই জন্য নীতিমালা খুব শীঘ্রই করা দরকার, এবং নীতিমালা করার সময় যেটা আমাদের ইচ্ছা বা আমাদের দাবি, সেটা হচ্ছে বড় বড় কোম্পানির স্বার্থ রক্ষা না করে ছোট কোম্পানিগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? কারণ হচ্ছে বাংলাদেশে প্রতি বছর এখন লক্ষ লক্ষ তরুণ তরুণী মানে কি বলবো বেকার হচ্ছে, অথবা কর্মজীবনে প্রবেশ করছে শিক্ষা জীবন শেষ করে, অথবা এমন একটা বয়স আসছে সে লেখাপড়া জানুক বা না জানুক, তাকে আয় করতে হবে, তার কর্মসংস্থান। সেই কর্মসংস্থান কিন্তু ছোট কোম্পানিগুলো থেকে আসতে পারে বাংলাদেশে, বড় কোম্পানি বাংলাদেশে ওইভাবে তেমন নেই। তাই এই একটা জিনিস আমি এখানে যেহেতু মানে আপনারা আমাদেরকে ডেকেছেন, আপনাদের মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবো, বিসিসিআই দৃষ্টি আকর্ষণ করব, যে ছোট কোম্পানিগুলোকে যাতে সুযোগ সুবিধা কিছুটা দেওয়া হয় ই কমার্সের। কারণ ই কমার্স শুধু কোনো একটি নির্দিষ্ট খাতের নয়, যে কেউ অনলাইনে বিক্রি করতে পারে। জি, কেননা বইয়ের বিষয়ে কিন্তু এটা এত বেশি প্রচলিত, এবং আমরা দেখছি তাই হচ্ছে। এবং আজ থেকে 5 বছর বা 10 বছর পরে কমার্স বলে আলাদা কিছু থাকবে না, সবকিছুই অনলাইনে হবে, অনলাইনের আওতায় চলে আসবে।
আমরা এমনটাই প্রত্যাশা করবো। আপনি বাংলাদেশ ব্যাংকের কথা বলছিলেন, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বা আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছেন, কতটুকু সাপোর্ট পেয়েছেন এখন পর্যন্ত? যেহেতু বর্তমান সরকারের ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ডিজিটাল বাংলাদেশ, তাই সরকারের আন্তরিকতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। জি, এই ব্যাপারে আমরা সরকারি উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। তবে কিছু জিনিস আসলে সরকারকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে ই কমার্স সম্পূর্ণ আলাদা একটি খাত, এই উপলব্ধি একদম ভিতর থেকে আসতে হবে। এবং আলাদা একটি খাত হলে প্রথম যেমন আপনার এখন পর্যন্ত ট্রেড লাইসেন্সে ঢাকা শহর বা চট্টগ্রাম শহরে কিন্তু ই কমার্স আলাদা খাত হিসাবে বিবেচিত হয় না। ট্রেড লাইসেন্সে যখন ই কমার্স আলাদা একটি ক্যাটাগরি থাকবে, তখন তার উপর ভিত্তি করে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত ই কমার্স খাত আপনি ব্যাংক বলেন বা কোনো জায়গা থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। এবং এখন পর্যন্ত ই কমার্স খাতকে ব্যাংক ঋণের অধীনে আনা হয়নি, এসএমই খাতের অধীনে আনা হয়নি। জি, জনাব রাজীব আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। জনাব রাজীব আহমেদ, আমি এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে সাধারণ মানুষ তো আসলে ই কমার্স পাচ্ছে না ওইভাবে, তো এই জায়গাটাতে আপনারা কিভাবে সচেতনতা তৈরি করছেন? মেলা একটি ভালো উদ্যোগ হতে পারে। আর সবচেয়ে বেশি দরকার আসলে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে মিডিয়ার সাপোর্ট এবং সরকারের যে প্রচার যন্ত্র রয়েছে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, সেই সাপোর্টটা আমাদের দরকার। এই সাপোর্ট না পেলে আসলে একটা অ্যাসোসিয়েশনের পক্ষে বা আমাদের বয়স মাত্র 8 মাস, সচেতনতা খুব একটা তৈরি করা সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় যদি এই ব্যাপারে একটু সাপোর্ট দেয় তাহলে অনেক সহজে হতে পারে। আমরা এমনটাই প্রত্যাশা করব যাতে আপনারা এই জায়গাটাতে অনেক সহায়তা পান। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে প্রবাসী তো এখন আমাদের অনেক, প্রবাসীরা কেন অনলাইনে কেনাকাটা ওইভাবে করছে না? কারণ প্রবাসীরা তো অনলাইনের উপরই তারা বেশি ভর করে থাকেন। সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিন্তু অনেক বেশি। আপনার কি মনে হয় এই জায়গাটাতে নিয়ে কাজ কেমন? ধারণা করা হয় যে প্রায় 70 লাখ থেকে 1 কোটি প্রবাসী রয়েছে বাংলাদেশে, এবং তাদের যদি আমি ধরে নিলাম মাত্র 10%ও অনলাইনে আছে, তাহলেও কিন্তু 10 লাখ, এবং 10 লাখ একটা ভালো সাইজেবল ফিগার। এবং এইবার রোজার মাসে আমরা একটা সামান্য একটু পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রায় 20টার মতো কোম্পানি আমাকে জানিয়েছে যে প্রবাসীরা তাদের ফোন করে হোক, ফেসবুকে হোক, যেভাবে ওয়েবসাইটে অর্ডার দিচ্ছে, এবং অর্ডার দিয়ে তাদের, তবে এক্ষেত্রে দুইটা বাধা রয়েছে। একটা হচ্ছে আমাদের এমনিতে পেমেন্ট করতে কোনো সমস্যা নাই, ক্রেডিট কার্ড তারা করতে পারছে, কিন্তু অনেক সময় যেটা হয় যে আপনার ওই ক্রেডিট কার্ড তারা মাধ্যমে পে করার ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে এটা কতখানি নিরাপদ। প্রবাসীদের আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে বেশ ভালো ভূমিকা রাখছে, এবং ক্রেডিট কার্ড চার্জ করাতে কোনো সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায় রয়েছে, তো জঙ্গি বা অন্যান্য সন্দেহের কারণে এক ধরনের মানে পেমেন্ট, অনলাইন পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর উপর এক ধরনের চাপ আছে যে প্রবাসী যারা চার্জ করবে তাদের কোনো এক ধরনের ছবি বা আইডেন্টিফিকেশন রাখতে হবে। এই নিয়মটা যদি আসলে বদলানো যায় তাহলে মনে হয় এই জিনিসটা অনেক বাড়বে এবং আমরাও আরো বেশি প্রবাসী পাবো। আর প্রবাসীদের ব্যাপারটা যেটা, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের অনেকগুলো জেলাতে ছড়িয়ে, সিলেটে লন্ডনের প্রবাসীরা, নোয়াখালীর প্রবাসীরা হয়তো মিডল ইস্টে আছে, জাপান আছে বিক্রমপুর বা দোহানবগঞ্জ। সেটা আমরা ধরে নিচ্ছি। জায়গার সাথে আরেকটু রিলেট করে যদি আমি বলি, সেক্টর ভিত্তিকে রপ্তানি সেক্টরকে কিভাবে এই ক্ষেত্রে বেনিফিটেড করা যায়? রপ্তানি সেক্টরকে বেনিফিটেড করার অনেক সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের রপ্তানি পণ্য, সেই তৈরি পোশাক, চিংড়ি মাছ বা হিমায়িত মাছ, এরকম 8-10টি, চামড়া, সর্বোচ্চ 10টি পণ্যের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ই কমার্সের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো কিছু বিক্রি করতে পারছেন, যে কোনো কিছু প্রমোট করতে পারছেন, তুলে ধরতে পারছেন, বিক্রিও করতে পারছেন, টাকাটাও নিতে পারছেন। তাই ই কমার্সের মাধ্যমে যে কোনো কিছু রপ্তানি করা সম্ভব। আমাদের দেশি যে জনপ্রিয় যে বিখ্যাত কিছু বিষয় রয়েছে জেলা ভিত্তিক, এগুলোকে শুধু বিদেশিদের মধ্যে, প্রবাসীদের মধ্যে নয়, আমাদের নিজেদের মধ্যেও প্রমোট করা যায়। আপনি টাঙ্গাইলের শাড়ির জন্য আপনার টাঙ্গাইল যেতে হবে না, আপনার জামদানি শাড়ির জন্য রূপগঞ্জ যেতে হবে না। আপনি দেশের যে কোনো জেলা থেকে এখন জামদানি শাড়ি কেনা যাচ্ছে বা টাঙ্গাইলের শাড়ি কেনা যাচ্ছে। শুটকি মাছ কক্সবাজার থেকে সারা বাংলাদেশে এখন যাচ্ছে। তো এই জিনিসগুলো অনেকেই জানেন না। এখন এই জন্য আসলে সরকারি সহযোগিতা দরকার, যে ই কমার্সের মাধ্যমে যে সত্যিকারে এক ধরনের কিছুটা হলে বিপ্লব ঘটে যাচ্ছে, সেই জিনিসটা যদি সরকার তুলে ধরে তাহলে সবচেয়ে বেশি চালিকা শক্তি হিসেবে হয়ে যাবে। জি,
আপনাকে জনাব রাজীব আহমেদ, আরেকটি খুব সংক্ষেপে বিষয় জানতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে উদ্যোক্তাদেরকে তো মানে আমার জানা মতো এখন পর্যন্ত এই জায়গাতে কোনো ডিগ্রি বা এই ধরনের কোনো ব্যবস্থা নেই, আপনারা কিভাবে তাদেরকে সহায়তা করছেন? যে এটি খুবই দুঃখজনক, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি বেসরকারি সবাইকে বলার চেষ্টা করছে যে ই কমার্সের উপর একটি হয় 4 বছরের অনার্স ডিগ্রি, সেটা অথবা মাস্টার্স ডিগ্রি, জি, অথবা আপনি প্রাইভেট ইউনিভার্সিটি আপনি পড়েছেন, আপনি জানেন যে মাইনর বলে একটা অপশন আছে 7-8টা কোর্স মিলে। এবং আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো কোর্সগুলো এখন চালু করুক, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর চিন্তাটা হচ্ছে এরকম যে এখনো তো সেভাবে চাহিদা নেই, এখন কোর্স করলে ছাত্র পাবো কিনা। এবং এর ফলে আমরা যেটা ভয় পাচ্ছি যে তার বিশ্ববিদ্যালয়গুলো হয়তো চাহিদা দেখে 2 বছর 3 বছর বা 4 বছর পরে খোলার জন্য পাগল হবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে এবং এই শূন্যস্থান পূরণ করবে হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের কর্মীরা। জনাব রাজীব আহমেদ, আমাদের সময় স্বল্পতার জন্য আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো আলোচনা, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।